সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই বৃষ্টি, এই বন্যা। অর্থাৎ আপনারা জানেন সারা দেশে যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করতে যাব। আমার সঙ্গে স্টুডিওতে সম্মানিত তিনজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন। শুরুতেই পরিচয় করে দিব তাদের সঙ্গে। স্টুডিওতে আমার সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট, সমাজকর্মী মেজর অবসরপ্রাপ্ত আহমেদ ফেরদৌস। আপনাকে স্বাগত এই আয়োজনে। আছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক, স্বাগত আপনাকে। আছেন অধ্যাপক, ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ডক্টর জিল্লুর রহমান, আপনাকে স্বাগত এই আয়োজনে। যেমনটি বলছিলাম যে বাংলাদেশে আবারও ভয়াবহ একটা বন্যা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। একেবারে 8টি জেলাতে, একেবারে চট্টগ্রাম, সিলেট থেকে শুরু করে হবিগঞ্জ থেকে শুরু করে রাঙামাটি থেকে শুরু করে প্রায় 8টি জেলায় 6 লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। এটা একটা সাধারণ একটা হিসেব, এর সংখ্যা নিশ্চিতভাবে অনেক বেশি। এখন পর্যন্ত 58 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। কেন নতুন করে বাংলাদেশে যখন প্রতি বছর তো সবকিছু আসলে উন্নতি হয়, এই সংখ্যাটা তো আসলে কমে যাওয়ার কথা। আমরা দুর্যোগ কেন আসলে মোকাবেলা করতে পারছি না, ঘাটতিটা কোথায়, সব কিছু নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে আমার সহকর্মী কামরুল ইসলাম মাহি সিলেট থেকে যুক্ত হবেন আমার সঙ্গে। একটু জানবো সিলেট বিভাগের কোন কোন অঞ্চলটি কতটা আক্রান্ত হয়েছে, সেখানকার জনজীবন কতটা বিপর্যস্ত। কামরুল ইসলাম মাহি, নিশ্চয় শুনতে পাচ্ছেন? মাহি, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? আপনার কাছ থেকে একটু সিলেটের আপডেটটা নিব। আজ এখন পর্যন্ত সিলেটের বন্যা পরিস্থিতি কেমন দেখেছেন আপনি? দেখুন, সিলেটের যে বন্যা পরিস্থিতি তার কিন্তু প্রেক্ষাপটটি কিন্তু এবার যে বন্যা উল্লেখ করা হয়েছে তার প্রেক্ষাপট একটু পুরোপুরি ভিন্ন। কারণ সিলেটের বলবৎকারী যে বন্যা 2022 সালে হয়েছিল তারপর থেকেই আমরা দেখেছি যে সিলেট প্রতি বছর বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে প্রথমেই যে ধাক্কাটি সিলেটের উপর আসে, এই ধাক্কাটা কিন্তু একটু ভিন্নভাবে এবার কিন্তু মৌলভীবাজার এবং হবিগঞ্জ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি সুনামগঞ্জ একটি অংশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে সবচেয়ে বেশি বন্যায় যে ক্ষতিগ্রস্ত এলাকা হবিগঞ্জের যে নদ নদীগুলো রয়েছিল, সেই নদ নদীগুলো কিন্তু বিপদ সীমার উপরে পানি কখনো যাচ্ছে, বিপদ সীমার নিচে কখনো নামছে। পাশাপাশি মৌলভীবাজারের যে মনু নদী, সেই মনু নদীর তীরবর্তী যে অঞ্চলের মানুষজন রয়েছেন তারাও কিন্তু খুব দুর্ভোগের মধ্যে পড়েছেন। এবং আপনি জানেন যে সিলেটে আসলে মেঘালয়ের পাদদেশে থাকার কারণে, ওখান থেকে ডল নামার কারণে কিন্তু বাকির এলাকার যে মানুষগুলো রয়েছে সেগুলো শুধু আসলে বন্যা করছে। তখন আমরা বিশেষ করে সুনামগঞ্জ এবং হবিগঞ্জ এবং মৌলভীবাজারের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছেন যে এখনো পর্যন্ত যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতি আসলে কাটিয়ে উঠতে যাচ্ছে না। কারণ যে নদ নদীর পানি, বিশেষ করে মনু, খোয়াই এবং সুরমা এবং কুশিয়ারা, এই যে 4টি নদী, এই 4টি নদী সুরমা এবং কুশিয়ারা নদী কিন্তু সিলেট এবং সুনামগঞ্জ হয়ে কিন্তু বিস্তীর্ণ এলাকা। এবং মনু এবং খোয়াই নদী কিন্তু হবিগঞ্জ এবং মৌলভীবাজার, এই যে 4টি নদীর পানি কিন্তু কখনো বিপদসীমার নিচে, আবার কখনো বিপদসীমার উপরে থাকছে, আবার কখনো বিপদসীমার নিচে অবস্থা করছে। তো আজকের যে সর্বশেষ যে তথ্য আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে মনু নদীর পানি কিন্তু কোনো কোনো পয়েন্ট দিয়ে কমছে। মনু নদীর পানির কমার ফলে কিন্তু মৌলভীবাজারের যে বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে বেশ কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছিল, সেই প্লাবিত এলাকার পানি কিন্তু ইতিমধ্যেই নামতে শুরু করেছে এবং পানি নামতেও কিন্তু মানুষকে নিয়ে যে দুর্ভোগ দুর্দশা সেটি কিন্তু বেড়ে যাচ্ছে। এবং সরকারিভাবে ত্রাণ সহায়তার যে বিষয়, সেই বিষয়টিও কিন্তু এখনো পর্যন্ত অপ্রতুল ভাবে কিন্তু পুরোপুরি আসলে অনেক রিমোট এলাকা বা প্রত্যন্ত এলাকা, সেই এলাকায় কিন্তু এখন পৌঁছেছে না। এবং আমরা দেখেছি যে 2022 সালের যে সিলেটের যে বন্যা হয়েছিল, সেই বন্যায় যে আহ সারা দেশের মানুষ যেভাবে সহযোগিতা হাত বাড়িয়েছিলেন, এবারের বন্যা যদিও সেইভাবেই হয়নি, তারপরেও কিন্তু যে প্রত্যন্ত অঞ্চলে যে ত্রাণ সহায়তা বা সরকারি যে সহযোগিতা বা বেসরকারি ভাবে যারা আসলে এগিয়ে আসেন, সেইটি আমাদের চোখে পড়েনি। এবং এখন আসলে সবচেয়ে বেশি মারাত্মক কিছু সমস্যা আমরা দেখেছি, বিশেষ করে শিশু, কিশোর এবং বৃদ্ধ যারা রয়েছেন, তারা কিন্তু নানা রকমের রোগে আক্রান্ত হচ্ছেন। আজকেও আমরা হাসপাতালগুলোর সঙ্গে যোগাযোগ করছিলাম, তারা বলছেন যে বেশ কিছু নতুন নতুন রোগের উপসর্গ নিয়ে, বিশেষ করে বন্যা পরবর্তী যে ডায়রিয়া, মশার জ্বর, এই যে রোগগুলো রয়েছে, সেই রোগগুলো নিয়ে কিন্তু হাসপাতালে রোগীরা আসলে ভর্তি হচ্ছেন। তো সব মিলিয়ে বলা চলে একটি মানুষের যে দুর্ভোগ দুর্দশা এবং বাড়িঘর পানির নিচে যাওয়ার পরে এখন যে পানি নামতে শুরু করেছে, সেখান থেকে পানি অনেকটাই সরে যাওয়ার পরে যখন প্রতিদিন বেশি হচ্ছে, রাস্তাঘাট, বিস্তীর্ণ রাস্তাঘাট, বিশেষ করে গ্রামীণ এলাকার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সব মিলিয়ে আসলে এই যে ক্ষতি আসলে পুষিয়ে ওঠার জন্য যে পরবর্তী যে প্রয়োজনীয় ব্যবস্থা, সেই ব্যবস্থা আসলে ধীর গতিতে আমরা দেখছি।
মাহি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকগুলো তথ্য দেবার আপনি চেষ্টা করেছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি এ সময় যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দর্শক, শুনছিলেন সিলেটের বন্যা পরিস্থিতির খবর। আমরা একটু চট্টগ্রামের বিস্তারিত একটু জানার চেষ্টা করব। জনাব আহমেদ ফেরদৌস, আপনার জন্মস্থান, সেক্ষেত্রে আপনি খুব ভালো করে জানেন এবং এবারে বন্যায় আপনার বেশ কিছু অ্যাক্টিভিটিস আছে সেখানকার মানুষজনকে নিয়ে। দুঃখজনক হলেও সত্যি, কক্সবাজারের সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা আমরা দেখেছি এবার 31 জনের মতো মারা গেছে, যাদের 18 জন স্থানীয় বাসিন্দা এবং 13 জন রোহিঙ্গা। পাহাড় ধসের ঘটনা যেটি হয়েছে, এরকম পরিস্থিতি আসলে কেন দেখতে হচ্ছে? থ্যাংক ইউ বাবলি, আমার সহ আলোচক আর আপনার দর্শকদের জন্য সালাম। এই বন্যাটা, আমি অসুস্থ ছিলাম, না হলে আমাকে হয়তো এলাকায় পেতেন অর্গানাইজ করতে টিমগুলি। এই বন্যাটার সাথে আমার 3টা টিমের সাথে আমি কাজ করেছি, বিশেষ করে বাঁশখালীতে। তো ওই এক্সপিরিয়েন্সগুলি, ছেলেদের এক্সপিরিয়েন্সগুলি আমরা শেয়ার করব। এই বন্যাটার অতিবৃষ্টি হয়েছে, ভাইয়ের কাছ থেকে ওয়েদার রিপোর্টগুলি পাচ্ছিলাম যে আমার একটা ভুল ধারণা ছিল, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যে আবহাওয়া অধিদপ্তরের আর্লি ওয়ার্নিং সিস্টেমটা ঠিকমতো কাজ করে না। হ্যাঁ, বা ওনার থেকে যে রিপোর্টটা পেলাম, ওনারা 7 দিন আগে থেকেই কন্টিনিউয়াসলি ভারী বর্ষণ হবে এটা বলেছিল। এই বন্যাটায় ছেলেপেলেরা কমপ্লেন করলো যে দেখেন 5 অগাস্টের পরে ফেনীতে যেই বন্যাটা হলো, মানে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের বাঁধ খুলে দেওয়াতে, ফেনীতে ইউজুয়ালি ওরকম বন্যা হয়নি কখনো, তখন বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল ফেনীতে। একদম, স্পেশালি পিপল ফ্রম চিটাগং ট্রাকে করে চাঁদা তুলে নৌকা নিয়ে গিয়ে দেবার। ওদের একটা আক্ষেপ ছিল এইবার বন্যায় বাঁশখালীতে বিশেষ করে 5টা ইউনিয়নে অসম্ভব ক্ষতি হয়েছে, ইনঅ্যাক্সেসিবল জায়গা গিয়েছে। এই বন্যায় আজ পর্যন্ত যা রিলিফ দিয়েছে সামাজিক সংগঠনগুলি, চাঁদা নিয়ে বাচ্চা কাচ্চারা করে বিভিন্ন এগুলি করে, আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম খাওয়ার অভাবে মানুষ মরেছে কিনা। বললো না ভাইয়া মরে নাই, বাট গরম খাওয়া পেয়ে কিছু বয়স্ক মানুষ কেঁদে দিয়েছে। মানে দেবার, আমি আপনাকে বোঝাতে পারছি না। বন্যার কারণগুলি যদি আমরা একটু পর্যালোচনা করি, বন্যায় আবহাওয়া অধিদপ্তর আর্লি ওয়ার্নিং দেওয়ার পরেও এই বন্যা এত ক্যাটাস্ট্রফিক ডিজাস্টার, যেটা 58 জন মৃত্যু, এইটার জন্য তো আমি আপনি সবাই রেসপন্সিবল, স্টেট ইজ রেসপন্সিবল। এখন স্টেট রেসপন্সিবিলিটির জন্য এটা সরকারের সমালোচনা হোক আর যাই হোক, আই হ্যাভ টু টেল দ্য ট্রুথ, সমন্বয়হীনতা বিভিন্ন এজেন্সির মধ্যে, যেমন বন্যা ও ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনীকে ডিপ্লয় করা হয়েছে 2 দিন পরে। আমি সশস্ত্র বাহিনীতে ছিলাম বলে ভাবলি জানি, আমাদের আর্মির এরা উই আর ভেরি স্কিলড যে এই ত্রাণ অপারেশনগুলি, রিলিফ অপারেশনগুলি সশস্ত্র বাহিনীকে আগে ডিপ্লয় করলে করা হতো কি, যেসব জায়গায় মানুষ পৌঁছাতে পারছে প্রাণ রক্ষা পেত, অন্তত 2 দিন আগে প্রাণহানি হতো না। ইভেন এখন এরকম ক্যাটাস্ট্রফি হতো না। আপনি সিলেটের স্টেট দেখেন না, সিলেটের আর্মি শুড বি ডিপ্লয়েড ইমিডিয়েটলি, নাহলে আরও ক্ষতি হবে। আচ্ছা, এখানে মেজর রিজনগুলি আমি যেটা দেখেছি যে আপনার পাহাড়ি পানি নেমে আসে এবং সাঙ্গু নদী দিয়ে সাতকানিয়া এবং বাঁশখালী দিয়ে সমুদ্রে পৌঁছে। তো এই নদীগুলির বিভিন্ন ছড়া আছে, ছড়াগুলির ওখানে উপজেলা প্রশাসন ওরা স্থায়ী বন্দোবস্ত করে ওখানে আশেপাশে জমি দিয়ে দিচ্ছে। যেটা 20 ফিট ছড়া ছিল ওইটা এখন 3 ফিট ছড়া হয়ে গেছে। নদীগুলিতে পলি জমে গেছে, তো বৃষ্টি হলে তো পাশে ফ্লাডেড হবে। আরেকটা বড় ডিজাস্টার হয়েছে, আপনি প্রশাসন, আপনি আমাকে এইটুক ঘের মাছ চাষ করতে দিচ্ছেন, আর আমি মাছ রক্ষার জন্য স্লুইস গেট খুলতে দেই নাই। কেন খুলতে দেই না? কারণ আমার মাসেল আছে, আমি হয় রাজনৈতিক শেল্টারে আছি বা আমার টাকা আছে। এমনও দেখা গেছে স্লুইস গেট খোলার সাথে সাথে পানি নেমে গেছে। আপনি কালকে টিভি ঢাকা এয়ারপোর্টে একটা পুলিশের সার্জেন্ট আপনি দেখেছেন বোধহয়, একটা প্লাস্টিক ড্রেনের মধ্যে আটকে ছিল, সে খুলে দেওয়ার পরে জাস্ট উইদিন 5 মিনিটস পানি নাই। এই জিনিসগুলি প্রচণ্ড একটা সমন্বয়হীনতার অভাব। এবং ছেলেপেলেরা, আমি ওদেরকে যারা কাজ করেছে, যারা আহত হয়েছে, তারা কি স্বেচ্ছায় শ্রম দিচ্ছে সেখানে? একদম স্বেচ্ছায় কাজ করছেন তারা। ওরা মানুষের কাছ থেকে কেউ চাল নিচ্ছে, ডাল নিচ্ছে, টাকা নিচ্ছে, নিজেরা রান্না করতেছে, প্যাকেট করে গিয়ে দিয়ে আসতেছে। সেটা কি পর্যাপ্ত মনে হচ্ছে? কেমনি পর্যাপ্ত হয় বাবলি? আমরা
আমি আপনাকে কিছু স্ট্যাটিস্টিক্স দেবো। আমি যেহেতু পল্লী বিদ্যুতের কনসালটেন্ট, আমি আজকে পরের পর্যায়ে আমি স্ট্যাটিস্টিক্সগুলি দিব। ওখানে আপনার ইনএক্সেসিবল জায়গায় আপনি দেখেছেন যে একটা লাশ উঠে গেছে মানে পানির স্রোতে, বাচ্চা, আমার বাবার লাশ আমি দেখতেছি অসহায়ের মতো ভেসে যাচ্ছে, আমি কিছু করতে পারতেছি না। একটা হিন্দু লোক মারা গেছে, তাকে পোড়ানোর জায়গা নাই, মানে শুকনা পানি নেই। এই যে মানুষের দুর্ভোগ, আচ্ছা আমরা গভর্নমেন্টকে না হয় ক্রিটিসাইজ করলাম বন্যায় এই পর্যন্ত সমন্বয়হীনতার জন্য, বাট দ্য মেজর কনসার্ন ইজ নাও এখন পানি নেমে যাওয়ার পরে স্কিন ডিজিজ হবে, পানি নাই ওখানে, বিশুদ্ধ পানি নেই, বিশুদ্ধ পানি। বিভিন্ন ডিজিজ হবে। আর বাঁশখালীতে আপনার 40% জনগণের কিন্তু মাটির ঘর। ভাই ওখানে গিয়েছে আপনারা, বা আপনি গেলে জানতে পারবেন, এই মাটির ঘরগুলি 100% ভেঙে গেছে। তো দেখেন আপনি ওখানে 100% ভেঙে গেছে। এখন এই 100% একটা ঘরে যদি 5 জন লোক থাকে, এরা খোলা আকাশের নিচে, গরু চলে গেছে, ছাগল চলে গেছে, মুরগি ডুবে গেছে, ও বাঁচবে কি দিয়ে? এখন যদি সরকার এটাকে গুরুত্ব না দেয়, এদেরকে রিহ্যাবিলিটেট না করে এবং স্থায়ী একটা বন্দোবস্ত না করে, স্থায়ী বন্দোবস্তের মধ্যে পানি বের হওয়ার রাস্তাগুলি ক্লিন করতে হবে। এই গভর্নমেন্ট খাল কাটা কর্মসূচি নিচ্ছে, ভেরি গুড, কিন্তু অনেক খাল তো বেদখল হয়ে গেছে। এই খালগুলি পুনরুদ্ধার না হলে, ভাই একটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছিল যে এর আগে অনেক বেশি বৃষ্টি হয়েছে, তখন তো এত ক্ষতিগ্রস্ত হয়নি। এখন কম বৃষ্টি হয়েছে, ভাই কত 240 না 42 এই এরকম, উনি আমাকে 400-র উপরের মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে স্ট্যাটিস্টিক্স দিচ্ছে, তখন তো এই ক্যাটাস্ট্রফি হয়নি। বাঁশখালী আনোয়ারার লোকজন যেটা বলতেছে যে ওরা একটা পলিটিক্যাল ছেলেপেলেরা বলতেছে, বলে ভাইয়া 3টা উপজেলায় খুব খারাপ। আমি বললো কোন 3টা? বলে বাঁশখালী, সাতকানিয়া, এই 2টা তো জামাতের এমপি, সরকার ইয়া করে না। তাই আমি বললাম পেকুয়া তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাইয়ের এলাকা, ওখানে হয়েছে, তোমরা এগুলি কনসার্ন হয় না, গো অ্যান্ড হেল্প পিপল। জি এবং জি ওদেরকে আপনাদের উচিত, সবার উচিত ওদেরকে একটু কৃতজ্ঞ থাকা, অ্যাটলিস্ট এই রিকগনিশন। নিশ্চিতভাবেই এই মানবিকতার আসলে অতুলনীয়, এটা বিশেষ করে এই ক্রাইসিস মোমেন্টে এটা আসলে কোনো তুলনাই হয় না। আমরা স্যালুট জানাই তাদেরকে। ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক, যেমনটি জনাব আহমেদ ফেরদৌস বলছিলেন যে বৃষ্টিপাত কম হলেও এবার ক্ষতিটা বেশি, বা এবার বেশি প্লাবন হলো, এটার কারণটা আসলে কি? আবহাওয়া অফিসের যে দায়িত্বের জায়গাটুকু, সেটি কি পুঙ্খানুপুঙ্খরূপে পালন করা হয়েছে, এবং সেখান থেকে কোনো ত্রুটির জায়গা কি আছে? মানে কেন আমাদের এত মৃত্যু দেখতে হচ্ছে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে যেহেতু আমি প্রতিনিধিত্ব করি, বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের রোল কি সেটা একটু স্পষ্টীকরণ করা দরকার। দেখুন, যখনই কোনো ওয়েদার সিভিয়ার সিস্টেম হোক, সে ভারী বৃষ্টিপাত হোক, অথবা ঘূর্ণিঝড় হোক, অথবা মৌসুমি নিম্নচাপ হোক, বা গভীর নিম্নচাপ হোক, অথবা বজ্রপাত হোক, সকল ডিজাস্টারের আগাম সতর্কবার্তার রেসপন্সিবল অর্গান হলো বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। সেই হিসেবে আমরা প্রথম এই, যেহেতু আপনাকে একটু বলা দরকার যে জুলাই মাস সবচেয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃষ্টিপ্রবণ মাস, এবং প্রতি বছরই জুলাই মাসে ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হয়। আমাদের দেশের বৃষ্টিপাতের কতগুলো ক্যাটাগরি রয়েছে। ভারী বৃষ্টিপাত আমরা বলি 44 থেকে 88 মিলিমিটারের মধ্যে যদি বৃষ্টিপাত সংঘটিত হয় কোনো এলাকায়, তখন 24 ঘন্টার মধ্যে, তখন আমরা তাকে বলি ভারী বৃষ্টিপাত। কিন্তু 89 মিলিমিটার বা তার চেয়ে বেশি হলেই আমরা তাকে বলি অতি ভারী বৃষ্টিপাত। গত 5ই জুলাই আমরা প্রথম এইরকম একটা সিস্টেম, যখন উড়িষ্যা উপকূল এবং বঙ্গোপসাগর কোল ঘেঁষে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল, এবং এই নিম্নচাপ পরবর্তীতে উত্তর পশ্চিম দিকে গিয়ে উত্তরপ্রদেশে গিয়ে সে গুরুত্বহীন হয়ে পড়ে। কিন্তু এর প্রভাবে বাংলাদেশে বায়ুচাপের আধিক্য ছিল, বঙ্গোপসাগরে বায়ুচাপ ছিল বেশি, এবং এইরকম বঙ্গোপসাগরে যখন বায়ুচাপের আধিক্য থাকে, তখন জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাস ক্রমাগতভাবে বাংলাদেশে প্রবেশ করে। যেমন চট্টগ্রাম এবং সিলেটে এই বাতাস প্রবাহের, জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের যোগান ওই অঞ্চলে বেশি ছিল। এবং আপনারা জানেন যে ওই এলাকা পাহাড়ি এলাকা, এই পাহাড়ি এলাকার সাথে এরকম বাতাসের সম্মুখভাগে, পাহাড়ের সম্মুখভাগে বাধাপ্রাপ্ত হয় বাতাস, এবং ওই বাতাসের ঊর্ধ্বগমন ঘটে, এবং ওখানে সারি সারি মেঘমালা তৈরি অব্যাহত থাকে। সুতরাং 5 তারিখ থেকে 13ই জুলাই পর্যন্ত এই যে একটা দীর্ঘ স্পেল বৃষ্টিপাতের, এটা ছিল। আমরা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যখন দেখলাম
যে এইরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, প্রথমেই আমরা 4 তারিখে 72 ঘন্টার জন্য ভারী বৃষ্টিপাতের আগাম সতর্কবার্তা দিলাম। এখন বলেন যে সতর্কবার্তা জনগণ পায় কিনা? বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ফোরকাস্টিং জেনারেটিং এজেন্সি শুরু হওয়ার সাথে সাথেই আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করি এবং স্থানীয় পর্যায়ে কি সেটা যায়? সকল ডিসি হইতে একদম উপজেলার ইউনো পর্যন্ত আমাদের এই পূর্বাভাস আমরা ডিসেমিনেশন করি। শুরুতে আমরা সিপিপিকে দেই, আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে দেই, কারণ আপনারা জানেন যে ফোরকাস্ট ডিসেমিনেশন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ফোরকাস্ট জেনারেটিং এজেন্সি, কিন্তু ডিসেমিনেশন প্রসেস করে এমওডিএম এর অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা। এটা হলো একটা একদম প্রসেস যেটা। এখন দেখুন আর আপনাকে একদম আমি বলছি, জেনারেল পাবলিকের জন্য কি আপনাদের কোনো সেটাই আপনাকে সতর্কবার্তা বলছি। থাকে? তখন করে কি, আপনি জানেন যে বাংলাদেশে দুর্যোগ ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি রয়েছে এবং উপজেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি রয়েছে, ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি রয়েছে, ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি রয়েছে। সুতরাং সরকারি চ্যানেলে আমরা যখনই একটা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা তৈরি করি তখন সেটা একদম ইউনিয়ন লেভেল পর্যন্ত চলে যায়। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের সাথে কমিউনিটি এনগেজমেন্ট রয়েছে, আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, কমিউনিটি লিডারদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। সুতরাং একদম সেন্টার থেকে রুট লেভেল পর্যন্ত এই দুর্যোগের যে আর্লি সতর্কবার্তা তারা সেটা পায়। কিন্তু একটু ব্যত্যয় ঘটে কি, যে এই আগাম সতর্কবার্তা পাওয়ার পরে আমরা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর মনে করি যে জেনারেটিং এজেন্সি হিসেবে যে নাও জেনারেটিং এই যে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিলাম, তো অনেক স্মার্ট, কিন্তু এই আগাম সতর্কবার্তা পাওয়ার পর রুট লেভেল হইতে শুরু করে প্রত্যেক ব্যক্তি হইতে শুরু করে প্রত্যেক অর্গান, প্রত্যেক মিনিস্ট্রি এবং কমিউনিটি বেস পিপল এরা কি করবে, তাদের করণীয় কি? এই করণীয়র ক্ষেত্রে কিছুটা ব্যত্যয় ঘটতে পারে। বাট আপনারা কি এনশিওর করেন যে তারা আসলেই সব তথ্যগুলো প্রপারলি পাচ্ছে কিনা? এটা কি এনশিওর করেন? দেখুন, আমাদের অনেকগুলো সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলে, আমরা ফিডব্যাক অ্যানালাইসিস করি এবং কোনো সময় এই ধরনের ভারী বৃষ্টিপাতের পর আমরা কিন্তু সরজমিনে ভিজিটও করি। আচ্ছা, সুতরাং থিওরিটিক্যালি আপনাকে বারবার বলছি জি। যে থিওরিটিক্যালি যে এটা লাস্ট মাইলে পৌঁছানোর কথা, কিন্তু আমি এখন পর্যন্ত একজন সিনিয়র মেট্রোলজিস্ট হিসেবে আমি আশাবাদ ব্যক্ত করি যে ফোরকাস্টিং জেনারেটিং এজেন্সি হিসেবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অনেক আগে আগাম সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও অনেক সময় আমাদের, যেহেতু বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সকলেই স্টেক হোল্ডার, আমার কাছে মনে হয় যে এই যে দুর্যোগ নেমে আসছে এবং এই ভারী বৃষ্টিপাতের ফলে এই যে ক্যাজুয়ালিটি বললেন যে 58 জন লাখ মারা গেছে, কিন্তু বেশি পাহাড় ধসে মারা গেছে এবং এই পাহাড় ধসের স্পেশাল বুলেটিন এবং আগাম সতর্কবার্তাও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর নিয়মিত দিয়ে যাচ্ছে। সুতরাং আমি মনে করি যে কোঅর্ডিনেশন, কোঅপারেশন এবং সেক্টর স্পেসিফিক কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে আমরা যদি এই কানেক্টিভিটি বাড়াতে পারি এবং করণীয় কি সেটা যদি জোরদার করতে পারি, তাহলে ভবিষ্যতে এই ধরনের দুর্যোগ থেকে ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে। ডক্টর রহমান, আপনার কাছে একটু আসি, সেটি হচ্ছে যে এই সময়ে এসে মানে পৃথিবীতে সবকিছু তো আসলে উন্নতির দিকে যায়, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার উন্নতিটা আসলে কতটা আপনি দেখতে পাচ্ছেন? কেন আমরা যে শহরটাতে বসবাস করছি তার ভয়াবহতা আপনি এখানে থেকে দেখেছেন, মানুষ কিভাবে, অফিসগামী মানুষ কিভাবে ভোগান্তির শিকার হয়েছে, ছেলেমেয়েরা পরীক্ষা দিতে গিয়ে কিভাবে ভোগান্তির, সারা দেশের কথা যদি বাদ দিই, একেবারে আমাদের চোখের সামনে ঢাকা শহরের অবস্থা দেখেছেন। এই পরিস্থিতিতে কেন আমরা পড়ছি? আসলে সায়েন্স অ্যান্ড টেকনোলজির অনেক উন্নতি হয়েছে, এটা ঠিক। মানে এগুলো মানব সৃষ্ট আমাদের বিজ্ঞান এবং যে টেকনোলজি, এগুলার চরম উন্নতি হয়েছে। আজকে আমরা এই যে এখানে কথা বলি এবং উন্নতির চরম শিখর এখন চলতেছে, কিন্তু আমাদের যে এর সাথে সাথে উন্নয়নও তো আমাদের দেশে হয়েছে। তো এই উন্নয়নগুলা গত 50 বছর যদি দেখেন, কোনো উন্নয়ন মানে পরিকল্পিত উন্নয়ন হয় নাই। যেমন উন্নত দেশে আগে শহর করার আগে ওই শহরের ভূমিরূপ বা তার ল্যান্ড ফর্মগুলো কেমন, কোথায় উঁচু কোথায় নিচু, এগুলো দেখা হয়, তার ভূতাত্ত্বিক কন্ডিশন দেখা হয়, তারপর একটা ডিজাইন করে একটা আরবান প্ল্যানিং করা হয়, তারপর এখানে রাস্তাঘাট করা হয়, রাস্তাঘাট করে প্লট দেওয়া হয়, ওইখানে মানুষ বাড়ি করে। আর আমরা কি করি, আগেই জমি কিনি, এটা লো ল্যান্ড হোক, জলাশয় হোক, 10 হাত পানির নিচে জমি কিনি, আমরা কিনে এটা একসময় ভরাট করি। তো ওই যে যেই পানির নিচে জমি কিনলেন, ওইখানে তো এই শহরের পানিগুলো গিয়ে জমে। তো ওই
ওই জায়গাটা আমরা ভরাট করে ফেলেছি, ভরাট করে বাড়ি করেছি। এখন এই যে এই যে কয়েকদিন যে বৃষ্টিপাত হলো 2-3 দিন ঢাকা শহরে, ঢাকা শহরটা খুবই সুন্দর একটা ভূপ্রকৃতি, এবং আমরা যদি ল্যান্ডফর্ম বলি, একটা শহর করার জন্য একটা ইউনিক একটা জায়গা। হ্যাঁ, এটার মধ্যাঞ্চলটা উঁচু, একেবারে সদরঘাট থেকে গাজীপুর পর্যন্ত অনেক উঁচু, 6 থেকে 12, 13, 14 মিটার পর্যন্ত। তাহলে জলাবদ্ধতা হচ্ছে কেন? এই তো পানি তো নেমে জলাবদ্ধতা যাওয়ার কথা। এখন দেখেন, ওয়েস্টার্ন পার্ট, ইস্টার্ন পার্ট এবং দক্ষিণ বুড়িগঙ্গার ওই পার, এবং এইদিকে বালুর এই অববাহিকা, বালুর ফ্ল্যাট প্লেন, এবং এইদিকে তুরাগ, বুড়িগঙ্গা, এই জায়গাগুলো নিচু। এই জায়গাগুলো আগে জলাভূমি ছিল। শহরের যখন বৃষ্টি হতো, পানিগুলা গিয়ে আমাদের ন্যাচারাল খাল ছিল এই শহরে, অনেকগুলা খাল, এখনও কিছু ধ্বংসাবশেষ আছে। এই খালগুলা দিয়ে খুব দ্রুত পানিগুলা এই জলাশয়ে চলে যেত। ওইখান থেকে আস্তে আস্তে চারিদিকে নদী আছে, এরকম কিন্তু পৃথিবীতে খুব কম আছে। চারিদিক দিয়ে এই পানিগুলা এই নদী দিয়ে সাগরে চলে যেত। এখন আমরা কি করেছি, এখন এই জলাভূমি তো নাই, সব আমরা ডেভেলপমেন্ট করেছি। এখন যদি আমি এই জলাভূমি ভরাট করে উঁচু করে ফেলেছি, এখন এই যে অল্প সময়ে 24 ঘন্টায় বললেন উনি 89 মিলিমিটারের উপর হলো অতিবৃষ্টি, এরকম একটা বৃষ্টি এখানে হয়েছে। তো এই 89 কত, অর্থাৎ 9 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার এরকমের পুরো এলাকাটায় এরকম বৃষ্টির পানি জমছে। পানিটা যাবে কোথায়? এটা তো রাস্তায় থাকবে, কারণ এটা আমরা একটা বলি ইনফিল্ট্রেশন হয়। যদি ওপেন স্পেস থাকে, পানিটা চুয়ে নিচে যায়, নিচে গিয়ে আস্তে আস্তে এটা আরও নিচে গিয়ে আমরা বলি ওই যে আমাদের গ্রাউন্ড ওয়াটার রিজার্ভারে যায়, নদীতে যায়, আবার সারফেস দিয়েও রান অফ হয়ে যায়, রান অফ বলি। রান অফ হলো গড়ায় যেটা যায়। এখন রাস্তার উপর পানিটা পড়তেছে, বিল্ডিংয়ের ছাদে পড়তেছে, সব এসে তো ড্রেনেজে যাবে। ড্রেনেজ তো আমাদের নাই। ওই যে উনি যে ফেরদৌস ভাই বললেন, একটা পলিথিন উঠে দেওয়ার পরে 5 মিনিটে চলে গেল। আমাদের ড্রেনেজগুলো তো পলিথিন আর ময়লা আবর্জনায় ভরাট হয়ে যায় প্রতি বছরই। এগুলো আমাদের কিন্তু আগেই রক্ষণাবেক্ষণ করা দরকার। এই বর্ষাটা আসবে, প্রতিনিয়তই করা উচিত। এটা তো আসলে প্রতি নির্দিষ্ট সময় বছর, শুধু তা তো না, বিশেষ করে বর্ষা শুরু হওয়ার আগে এটা করতেই হবে। করতেই হবে। কিন্তু এগুলো তো আমরা কোনোটাই কারণ করি না। জুলাই মাসেই তো আমরা এই কোনোটাই সমস্যাগুলো করি না। সবথেকে বেশি এই face করছি। পানিগুলার একমাত্র পথ হলো ড্রেনেজ দিয়ে যায়। ড্রেনেজ গিয়ে কি হয়, কমলাপুর আমাদের আছে, রামপুর আমাদের পাম্প স্টেশন আছে। আগে এগুলা কি ন্যাচারালি যেত, এখন আমরা পাম্পিং করে এই পানি তাড়াতে হয়। হ্যাঁ, তো পাম্প করবে না, ন্যাচারাল এত আউটবাস্ট হয় বন্যার। পাম্প করে কয়দিন লাগবে? 3 দিন লাগবে, 3 দিন লাগছে। আগামীতে 5 দিন লাগবে, এরপরে 10 দিন লাগবে, 15 দিন লাগবে, একসময় যাবেই না ঢাকা শহরের পানি। এই মুহূর্তে জনাব আহমেদ ফেরদৌস, আপনার কাছে আসি। জলাবদ্ধতায় চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, এমন একটা শিরোনাম নিয়ে একটু আলোচনা শুরু করতে চাই, এবং সেটিকে সেই বন্দর কর্তৃপক্ষ বলছে এটা হচ্ছে অ্যাক্ট অফ গড। আমরা কি শুধু অ্যাক্ট অফ গড বলেই বিষয়টিকে ছেড়ে দেব? সেটি আসলে কতটা যুক্তিযোগ্য, এবং সেই সাথে চট্টগ্রামে জলাবদ্ধতার আসলে মূল কারণগুলো কি দেখেন আপনি? মানে আমাকে আপনার টক শোতে আসছি বলে ভদ্র ভাষায় বলতে হচ্ছে, ভদ্র ভাষায় বলি, কিন্তু একটু অভদ্র হলে মাফ করে দেন। এগুলো হলো বকওয়াজ, বুলশিট। অ্যাক্ট অফ গড অফকোর্স চিটাগাং এর ইয়াতে, বাট চিটাগাং সিটি ইজ আ কার্স। একটু বৃষ্টি হলে প্রবর্তক মরে এতটুক পানি হয়ে যায়। 12-14 হাজার কোটি টাকা সরকার এখানে খরচ করছে। এখন আমি চিটাগাংয়ের সিটিজেন হিসাবে এইটুক বলতে পারি, আমি ভাইদের মতো বা জ্ঞানী লোকদেরকে জিজ্ঞেস করছি, দ্য এন্ড রেজাল্ট ইজ সমন্বয়হীনতা। চিটাগাং ওয়াসা, চিটাগাং সিটি কর্পোরেশন বা অন্যান্য ইয়ার মধ্যে দিয়ে প্রচণ্ড একটা ইয়া হচ্ছে। আর্মিকে দিয়ে কি একটা চাকতাই খাল কাজ করালো, ঠিক আছে, কই এখন পানি তো চিটাগাংয়ে আর চিটাগাং পোর্টে আপনি দেখছেন কতটুক পানি উঠে গেছে। এই পোর্টটা যদি অচল হয়ে যায়, আমার অর্থনীতি তো নষ্ট হয়ে যাবে। তো এগুলি যারা বলে, আই এম সরি, হয়তো ওদের পাবনায় নিতে হবে, নাইলে আমি তো আর বলতে পারি না যে পিটানি দিতে হবে। প্রতি বছর তো নির্দিষ্ট কিছু জায়গায় জলাবদ্ধতা হচ্ছে, নির্দিষ্ট কিছু জায়গা বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। আমরা চট্টগ্রামের দুর্ঘটনা প্রতিনিয়তই দেখি, খোলা ড্রেনে মানুষ পড়ে সেখানে হারিয়ে যাচ্ছে, শিশু পড়ে হারিয়ে যাচ্ছে। ভূমিধস মানে হচ্ছে। এই বিষয়গুলোর কি কোনো সমাধানের দিকে কেউ আগাচ্ছে না? বিষয়টা কি এরকম? বাবলি, আমি আপনাকে একটা এটার উত্তর এইভাবে দেই। আমরা তো পড়াশোনা করছি, শিক্ষিত হচ্ছি, টেকনোলজি ইউজ করছি, অ্যানালাইসিস করার বিভিন্ন অর্গান আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, ইউনিভার্সিটিগুলি আছে, R&D আছে। তাহলে এরা কি সবাই বসে বসে ডিম পাড়তেছে? মানে ইজ দিস আ জোক? একটা সিটিতে
প্রতি বর্ষণে সিটি ডুবে যাবে। ঢাকা সিটিতে ভাই 27 নম্বরের সামনে কত বৃষ্টি হলো? 41 মিলিমিটার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 41 ঢাকা সিটি হয়ে গেছে। আপনি কয়দিন পরে তো ফ্লাইওভার ডুবে যাবে, মানে দ্য ওয়ে উই আর গোয়িং, সমন্বয়ে তো ফ্লাইওভার ডুবে যাবে। আর এই বন্যা নিয়ে আর একটা পাবলিকের একটা কমপ্লেইন আছে আপনাদের প্রতি, মানে মিডিয়ার প্রতি, ইজ লাইক এই বন্যাটা মিডিয়া কভারেজ ওয়াজ রিলেটিভলি লেস, মানে এবছরেরটা। এই যে রিসেন্ট বন্যা, চিটাগাংয়ের বন্যাটা। আপনার কাছে কি ফিরোজ ভাই, আপনার কাছে কি এরকম মনে হচ্ছে, আপনি যদি টেলিভিশনগুলো খোলেন সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা টেলিভিশন লাইভ দেখাচ্ছে, আমার কাছে যেটা মনে হয়েছে যে সোশ্যাল মিডিয়াতে 24 সালের বন্যা যতটা আসলে একটা ক্রেজ তৈরি করতে পেরেছিল, মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল প্রত্যেকটা জায়গা থেকে, আমি সেটা দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি যে মানুষ ফুটবল নিয়ে যতটা মাতামাতি করে, এবারের বন্যা নিয়ে আহা উহু করতে দেখছি না সেভাবে। বাবলি, এখানে মিডিয়া মানে স্পেশালি টিভি মিডিয়াকে আমি একটু আজকে শুলে চড়াবো, যদি আপনাদের জন্মদিন আজকে এটিএন বাংলার, বাট হোক না, আপনারা শুলে চড়াবো। দেখেন, মিডিয়া প্লেজ আ ভেরি ভাইটাল রোল। একটা ছবি পিকচারাইজেশন করে কিছু মিউজিক দিয়ে, করুণ মিউজিক দিয়ে দেখালে যে ইম্প্যাক্টটা হয়, এই যে এই ছবিটার এখানে একটা প্রসূতি নারী বের হতে পারছে না, এইটা আমি দেখে যতটা আবেগতাড়িত হব বন্যার প্রতি, হাজার লিখেও এটা হবে না। আর সোশ্যাল মিডিয়া, ফেসবুক হ্যাজ বিকাম ফেক বুক, অনেক কন্টেন্ট ক্রিয়েশনের জন্য অনেক মিসলিডিং ইনফরমেশন দেয়, এবং আমরা শিক্ষিত লোকরা এই ইনফরমেশনগুলি খাই। আমি ভাইয়ের সাথে কথা না বললে ভাইয়ের ডিপার্টমেন্ট সম্পর্কে আমার একটা খারাপ ধারণা ছিল। আচ্ছা, এইটা হলো মিডিয়ার, অনেকে বলে মিডিয়া কভারেজ আসছে। আমার রিপোর্ট যেটা আসছে, আমার বলি, মানুষজন যেটা বলছে যে দেখেন, বন্যার পরে সেকেন্ড ডেতে জামাতের আমির গেল, নাহিদরা গেল, নাহিদ, হাসনাত, ওরা এনসিপির ওরা গেল 2 দিন আগে, আর বিদ্যুৎ প্রতিমন্ত্রী গিয়েছিলেন 2 দিন আগে, আর আজকে দেখলাম রুহুল কবির রিজভী ভাই আর মীর হেলাল এরা বন্যা বিতরণ করছে, গিভিং ইউ দ্য ডেটাস। আচ্ছা, আর আমার যেহেতু ওই এলাকায় আমি আজকে সকালে বাঁশখালী আর সাতকানিয়ার বিদ্যুৎ দেয় যে পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সাহেবকে ফোন করেছিলাম যে বিদ্যুতের স্ট্যাটাস কি, এবং আই নিডেড সাম ডেটাস। আমি একটু ডেটাগুলি যদি আপনাকে বলি, বাঁশখালীতে আমাদের গ্রাহক আছে 1,28,200, আর সাতকানিয়াতে 76,300, এই দুইটাই মেইনলি এফেক্টেড, অলমোস্ট 2 লাখ। এখন এখানে কিন্তু 10,000 গ্রাহক 3 দিন, 7, 8, 9, 3 দিন বিদ্যুৎ দেয় না। কারণ আমি ওনাদেরকে প্রশ্ন করেছিলাম, পাবলিক কমপ্লেন করছে যে তারা মোবাইল চার্জ করতে পারছে না বিদ্যুতের অভাবে। তো আমাকে বললো যে স্যার, বিদ্যুতের এসওপি হলো পানিতে ডুবে গেলে, পানি না নামা পর্যন্ত দিলে ইলেকট্রিফিকেশন, মানুষ মারা যায়, ওইটা। আজকের স্টেট সকাল পর্যন্ত 500 জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ আছে। কারণ আপনার এখানে ডুবে গেল, মিটারটা নিয়ে আমার খুলে চেক করে করে তারপরে লাইন না দিলে আপনি মারা যাবেন। আচ্ছা, এইটা একটা। সময় একেবারে কম, আমি আরেকটা ছোট্ট করে বিদ্যুৎ নিয়ে কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন যে সারা বাংলাদেশে একটা হইচই হচ্ছিল, ভুতুরে বিল, মনে আছে? আমি যেহেতু পল্লী বিদ্যুতে আছে, আমি দায়িত্ব নিয়েই বলছি যে এই প্রত্যেকটা কমপ্লেন, 95% কমপ্লেইনগুলি অ্যাড্রেস করা হয়েছে। আপনি, আমাদের 3,80,00,000 গ্রাহক আছে, এর মধ্যে 2,30,00,000 গ্রাহককে আমরা বলি লাইফলাইন গ্রাহক, যারা কম বিদ্যুৎ ব্যবহার করে, এদের বিল বাড়ানো হয় নাই। ইটস এ গুড স্টেপ বাই দি গভর্নমেন্ট। আর আরইবির লোকজন কিন্তু 24 ঘন্টা এবার সাপোর্ট দিচ্ছে, বন্যায় যেতে পারছে না জায়গায় বিকজ অফ ইনঅ্যাক্সেসিবিলিটি। এই জন্য বললাম যে প্রশাসনিক যে কোঅর্ডিনেশনটা, এটা ঠিক না হলে সেটি বাড়াতে হবে। অসংখ্য ধন্যবাদ জনাব আবুল কালাম মল্লিক। আপনি বলছিলেন যে সমন্বয়হীনতার একটা বিষয় বলছিলেন, যে আপনারা আপনাদের জায়গা থেকে যেটা করার সেটি করছেন, কিন্তু সমন্বয়ের কিছু জায়গাতে ঘাটতি রয়েছে। কোন কোন জায়গাতে স্পেসিফিকভাবে যদি একটু বলেন যে এই জায়গাগুলোতে আসলে সমন্বয়হীনতা আপনার বিশেষ নজরে পড়ছে, যে জন্য আমরা আসলে এই সংকট থেকে বেরোতে পারছি না। আর সেই সাথে একটু জানতে চাইবো যে ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি IRC, তারা বলেছে যে এল নিনোর প্রভাবে বাংলাদেশের দুর্যোগের ঝুঁকি সামনে আরও বাড়বে, সামনে বলতে অতি নিকটে। সেই ঝুঁকির ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাদের সতর্কবার্তা আসলে কিরকম থাকবে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আগে এল নিনো দিয়েই শুরু করি, তারপর সমন্বয়ের কথা বলি। হ্যাঁ, দেখুন, এই যে এল নিনো, এটা একটা প্রশান্ত মহাসাগরীয় ঘটনা। পশ্চিম প্রশান্ত মহাসাগরের সি সারফেস টেম্পারেচার এবং পূর্ব প্রশান্ত মহাসাগরের সি সারফেস টেম্পারেচারের যদি অ্যানোমালি থাকে এবং এটা যদি পজিটিভ হয়, তখন আমরা বলি এল নিনো সক্রিয়। এবছর
এল নিনো এখন পর্যন্ত শক্তিশালী অবস্থায় রয়েছে। এইরকম এল নিনো যদি শক্তিশালী অবস্থায় থাকে এবং তাহলে বাংলাদেশের কি হবে? তো দেখুন, এইরকম এল নিনো যদি শক্তিশালী অবস্থায় থাকে তখন ওই এল নিনোর যে অঞ্চল জুড়ে এল নিনো সংগঠিত হয় ওই অঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়, ব্যাপক এরিয়ায় একটি লঘুচাপ তৈরি হয়। সুতরাং আমাদের দিকে প্রশান্ত মহাসাগর থেকে যে বাতাস বঙ্গোপসাগরে আসে তার গতিবেগটা কিছুটা কমে যায়, কারণ ওই পূবলি বাতাসের গতিবেগ কিছুটা এল নিনো অঞ্চলের দিকে যায়, ফলে বাংলাদেশে বঙ্গোপসাগরে বাষ্পায়নের হার কমে যায় এবং সাধারণত বৃষ্টিপাত কম হয়। আমরা এই জন্য আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলেছি যে এল নিনোর প্রভাবে বাংলাদেশে বর্ষাকালে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হবে। তবে এল নিনোর আর একটা প্রভাব হলো যে তাপমাত্রার আধিক্য সে প্রতিনিধিত্ব করে, অর্থাৎ বাংলাদেশে তাপমাত্রা এই বর্ষাকাল জুড়েও বেশি থাকবে এবং এবছর তাপমাত্রা একটু বেশি থাকবে স্বাভাবিক অপেক্ষা। তবে এই এল নিনোর প্রভাবে এই যে তাপমাত্রা যে বেশি থাকবে তা না, অনেক সময় শর্ট ডিউরেশন রেইনফলের পরিমাণ বেড়ে যেতে পারে। যেমন গত 5 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। দেখুন, এই ধরনের যখন একটি বৃষ্টিপাতের বলয় সংগঠিত হয় তখন সাধারণত এই কতদিন পর্যন্ত ব্যক্তিকাল থাকে? সাধারণত 3 দিন, 5 দিন, 7 দিন এইরকম থাকে। তো অনেক সময় এই ব্যক্তিকাল দীর্ঘায়িত হয়। এখন দেখেন সরকার কি করবে? সরকার আর্লি অ্যাকশন যায়। যখন আমরা ভারী সতর্কবার্তা দেই তখন টোটাল গভর্নমেন্ট বডি কিন্তু অ্যাক্টিভ হয়। এখন অ্যাক্টিভ হয় মানে কি? দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে সকল সেক্টরকে নিয়েই অ্যাক্টিভ হতে হয়। কিন্তু কোনো সময় দেখবেন যে এই ভারী বৃষ্টিপাতের ব্যক্তিকাল যদি বেশি হয়ে যায়, আবার কোনো এলাকায় এর বিরূপ প্রভাব সম্পর্কে একদম হাইলি লোকালাইজ তারা প্রিপেয়ার্ড থাকে না। ফলে ভারী বৃষ্টিপাত যখন সংঘটিত হয় এবং বিশেষ করে ফ্লাড বাংলাদেশ ভৌগোলিক কারণেই কিন্তু ভালনারেবল। যেমন উজানে যদি বৃষ্টিপাত হয়, পাহাড়ি ঢলাকারে বাংলাদেশে আসবে, এইটাই স্বাভাবিক। এবং এর মধ্যে অভ্যন্তরীণ যদি বৃষ্টিপাত বেশি হয় তাহলে তার আরো অবনতি ঘটে। সুতরাং এখন ক্যাজুয়ালিটি হলো এবার কিন্তু ভূমিধসে। এখন দেখুন, ভূমিধস কিন্তু মানব সৃষ্ট কারণে বেশি হয় আমাদের, বিশেষ করে সাউথ ইস্টার্ন আমরা যদি একটু পরে মানে এই বিস্তারিত আলোচনায় আসি, কেননা এই অংশের সময় একেবারে কম। আমি একটু ডক্টর জিল্লুর রহমান আপনার কাছে আসি। আসলে সমন্বয়হীনতার জায়গাগুলো আপনার কাছে কোনগুলো, যেই সংকটটার জন্য প্রতি বছর আমাদের এই দুর্যোগগুলোর সম্মুখীন হতে, যেই দুর্যোগটা আমরা আসলে প্রতি বছরই পাই কিন্তু আমরা সেটা অতিক্রম করতে আসলে পারি না, সেটা মোকাবেলা করতে পারি না, আমাদের প্রস্তুতির ঘাটতিটা কোথায় থেকে যায়? আসলে দুর্যোগের যেই প্রস্তুতি এবং দুর্যোগের সতর্কতা, মেট্রোলজি ডিপার্টমেন্টে একটা স্টেক হোল্ডার, এটার মেইনই হলো দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। এখন আগে ব্রু ছিল, এটা বিভাগ, বিএমডি বলি আমরা সংক্ষেপে। তাদের হলো দুর্যোগ নিয়ে একেবারে প্রাইম মিনিস্টার থেকে ধরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, হাই লেভেল কমিটি থেকে ওয়ার্ড পর্যন্ত কমিটি আছে। তো এই কমিটিগুলো যদি সচল থাকে তাইলে, এবং এটা সচল যে থাকেও, এটা কিন্তু আমরা কোস্টাল সাইক্লোনের সময় দেখি। কোস্টাল সাইক্লোনে আমাদের যেই সিপিপি ভলান্টিয়ার আছে, প্রায় 70,000-এর 80,000-এর মতো ভলান্টিয়ার আছে, এবং এই কমিটিগুলো ওইখানে অ্যাক্টিভ। কারণ হচ্ছে প্রতি বছরই এই 2-3 বার কিন্তু ঘূর্ণিঝড়ের একটা আসে, এবং 2-একটা আসেও। প্রায় 4-5টা পূর্বাভাস থাকে, মানে আমরা সতর্কতা দেই, এবং এর মধ্যে 2-একটা খুবই প্রলয়ঙ্করী হয় বছরে। এর জন্য প্রতি বছর এই প্র্যাকটিসটা কিন্তু ওইখানে আছে, ওইখানে কিন্তু সমন্বয় আছে। মানুষগুলোকে মানে যারা মানুষগুলো এখন বিশ্বাস করে, এখন বিশ্বাস করে। এই জন্য তো এই জানমালের ক্ষয়ক্ষতি কমছে, সম্পদের ক্ষয়ক্ষতি কমছে, মানে হতাহতের রেট অনেক কমে গেছে। কিন্তু বন্যাটা হয়েছে কি, বন্যাটা এক্সটেন্সিভ ফ্লাড, যেটা যেমন 98-এ বাংলাদেশের 80% এরিয়ায় নিমজ্জিত হয়েছে। এখন যেই ফ্লাডগুলো, এগুলো হলো আঞ্চলিক ফ্লাড, এবং এগুলো আমরা বলি ফ্লাশ ফ্লাড। যেমন চিটাগাংয়ের এটা অল্প সময়ে প্রচুর বৃষ্টিপাত পাহাড়ে হয়েছে, আশেপাশে হয়েছে, একটা নদী, সাঙ্গু নদী। কারণ কি, ওই পাহাড়ি অঞ্চলটা চিটাগাং পূর্বে পশ্চিমে উত্তর দক্ষিণে পাহাড়গুলো বিস্তৃত। তাহলে মানে পুরো দোষটাকে আমরা আসলে প্রকৃতির উপরে দিয়ে দিব? না, প্রকৃতির উপরে না। প্রকৃতি তো এটা এই জন্য পাহাড়, এই পানিটা সরানোর জন্যই সাঙ্গু নদীটা হয়েছে। সাঙ্গু নদী নাইলে হতো না। এই পানির প্রবাহের জন্য এই পাহাড়কে ভেঙে উত্তর দক্ষিণে বিস্তৃত পাহাড়গুলো, এই পাহাড়কে অ্যাক্রস দ্য হিল এটা কেটে সেই
লুসাই থেকে এসেছে, হ্যাঁ, বান্দরবন হয়ে এখানে বাঁশখালী এসে এখানে পড়েছে। এটার একটা অববাহিকা আছে, মানে প্রচুর বৃষ্টি হলে অল্প সময় নিমজ্জিত হয়ে যায়, এটা নেমে যায়। খুব দ্রুত চলে যায়। এখন এই যে ফেরদৌস ভাই বললেন, এইখানে ওই জলাশয়গুলো লিজ দেওয়া হয়েছে, এখানে বাঁধ করা হয়েছে, এখানে মাছের চাষ করা হয়েছে, এখানে স্লুইস গেট করা হয়েছে। তো এটা কি প্রাকৃতিক ইয়া? এটা আমরাই তো ইয়ে করেছি। তারপর আমরা লো ল্যান্ডে গিয়ে বাড়ি করেছি, হ্যাঁ, আমাদের জনসংখ্যার খুব ডেন্সিটি বেশি, আমাদের বাড়ি করতে হবে, কিন্তু এগুলোও কিন্তু ঠিক করে দিতে হবে কোন জায়গাটায় বাড়ি করতে হবে। তো এগুলো আমরা ইয়ে করে কী করেছি, একেবারে একটা হেফাজত অবস্থা করে ফেলেছি। এখন সরকারকে শুধু দোষ দিল, সরকারে তো লোকবনের লিমিটেশন আছে, সরকার যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু ওই যে বলছি সমন্বয়। এখন বন্যার এই পূর্বাভাসগুলা পাবলিক এখনো কিন্তু ইয়ে করে, আমরা যেভাবে আসলে আমাদের বিশ্বাস করে না। জনসচেতনতা, সরকারের সমন্বয়হীনতা, বিভিন্ন জায়গার সবকিছু মিলে যদি আমরা এভাবেই থাকি, সেটার পরিণতি আসলে কি হতে যাচ্ছে? আমরা এইভাবে তো থাকতে পারবোই না। কারণ হচ্ছে ওই যে ঘূর্ণিঝড়ে যেরকম আমাদের এক্সাম্পল আছে, বন্যায় এটা আনতে হবে, এটা মানুষকে সচেতন করতে হবে। এই যে সতর্কতা, যেটা যে বলি লাইটেনিং, তারপরে যে বন্যার, এগুলা মানুষকে বহুলভাবে আমাদের এগুলা সরকার হোক, সোশ্যাল মিডিয়া হোক, আমাদের বহুলভাবে প্রচার করে জনগণকে এয়ার করতে হবে। জনগণের এয়ারের বিকল্প কিছু নেই। জনাব আহমেদ ফেরদৌস, বন্যা আসলে থামানোর ক্ষমতা আমাদের নেই, একেবারে প্রকৃতির উপায় সেটি হবে, কিন্তু বন্যাকে আমরা দুর্যোগে পরিণতকে নিজেরাই হতে দিচ্ছি, সেটা থেকে আমরা আসলে কিভাবে উদ্ধার পাবো? থ্যাংক ইউ বাবলি। আসলে বন্যা তো অ্যাক্ট অফ গড, আল্লাহ পানি দিচ্ছে, অতিবৃষ্টি দিচ্ছে, কিন্তু আল্লাহ তো আমাদেরকে মেধাও দিয়েছে। ভাই একটু আগে বলছিলেন যে সরকারের সব সরকার করবে না, উইচ ইজ ভেরি ট্রু, বাট সরকারের দু একটা ব্যর্থতা আমি বলি। আমিও সরকার, আপনিও সরকার, যেই সরকারই আসুক, আমি তো রাজনীতি করি না। ঢাকা গাজীপুর রুটে আপনি দেখছেন না, বিআরটি এর একটা প্রজেক্ট, হাজার হাজার কোটি টাকা, বাস থেকে নামবে বাম দিকে, বাসের নামার জায়গা করছে ডান দিকে, সো এই প্রজেক্টটাই বাতিল। এক, মানে সরকারের এত হাজার কোটি, এত বড় ইঞ্জিনিয়ার, এত নগরবিদ, এরা কি বসে বসে ঘাস খেয়েছে? এক, চিটাগং কক্সবাজার রেলওয়ে লাইন করছে, এখন ওই দিক থেকে পানি আসে, ভাই বলল আপনার কিছু স্লুইস গেট করা উচিত ছিল। গত বছর বন্যার মেইন রিজন হলো এটা এখনো ঠিক মতো অ্যাড্রেস করা হয়নি। সো পানি বের না হলে বন্যা তো হবেই। সো এই জিনিসগুলি, আরেকটা জিনিস খুব টক অফ দি টাউন, আমাদের শিক্ষামন্ত্রীর বন্যা নিয়ে আমি ওনাকে একটা রিকোয়েস্ট করব, মিলন ভাই, হি ইজ গুড, মানে আমি ওনাকে এইটুকু রেসপেক্ট করি, উনি নকলের বিরুদ্ধে যে আগে কাজটা করেছিল, আই হ্যাভ রেসপেক্ট, বাট মিলন ভাইয়ের উচিত ছিল বন্যা দুর্গত এলাকায় হেলিকপ্টার নিয়ে যাওয়া, গিয়ে দেখা যে ডুবে গেছে পুরা, ওই ছেলে বা মেয়েটা কিভাবে পরীক্ষা দিতে যায়। আর এইটা যদি 2টা দিন পিছানো হতো, রাস্তায় ছেলেগুলি নামতো না, এই জিনিসটা সরকারের এরকম একটা বিব্রতকর অবস্থায় পড়তো না। এটা কেন হয়েছে? উনি পানি নেমে যাওয়ার পরপরই যে সেই জায়গাগুলো প্রস্তুত হয়ে যাচ্ছে, তাও তো না, ব্যবহার উপযোগী তো হচ্ছে না। আমার শিক্ষামন্ত্রী যাতে ওখানে যায়, উনি সংসদে যদিও সরি বলেছেন, বাট হিজ টোন ওয়াজ লাইক, আমি যদি কাউকে আঘাত করে থাকি, ভাই ইউ ক্যানট টেল ফার্মের মুরগি আমার কালকে পরীক্ষা, আমার এখন তো খাওয়া নাই, কোথায় থাকবো, ইয়া নাই, আমি কিভাবে ইয়া করব? আর আমি পরীক্ষা দিতে গিয়ে যদি মারা নেই, এটার দায় কি রাষ্ট্র নেবে? এই সমন্বয় নেতাগুলি। আর ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক, আমাদের সময় খুব কম, এই জন্য একটু জানতে চাইবো, আসলে আমরা এইভাবেই কি চলতে দেবো নাকি করণীয়টা আসলে আমাদের কি হবে, আমরা কিভাবে এখান থেকে বের হয়ে আসব? আপনাকে ধন্যবাদ। আসলে গভর্নমেন্ট সবসময় কিন্তু পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে এই কর্মকাণ্ডে আগায় এবং শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম প্ল্যান নেয়। হয়তো ব্যত্যয় থাকতে পারে, আলোচনা থাকতে পারে, সমালোচনা থাকতে পারে। অ্যাজ এ ফোরকাস্টিং জেনারেটিং এজেন্সি হিসেবে আমরা মনে করি যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এই যে যত দুর্যোগ আছে, প্রায় 16টি দুর্যোগ আছে, সকল দুর্যোগের আগাম সতর্কবার্তা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অত্যন্ত দায়িত্ব সহকারে নিয়ে থাকে। এবং আমরা যেহেতু বাংলাদেশ সরকার যেহেতু বিশ্ব আবহাওয়া সংস্থার সদস্য, সুতরাং বাংলাদেশ সরকারকে কিন্তু স্ট্যান্ডার্ড মেনটেন করেই কাজ করতে হয়। আমাদের মূল উদ্দেশ্য যে কমিউনিটি এনগেজমেন্ট করে এই সতর্কবার্তা কীভাবে অ্যাকশনেবল করা যায়, সেই জন্য সকল অংশীজনের সাথে আমরা এক জায়গায় কাজ করব এবং এই দুর্যোগ কীভাবে মোকাবেলা করে, কিভাবে এই সতর্কবার্তা ব্যবহার করে দুর্যোগের ক্ষয়ক্ষতি শূন্যের কোঠায় নামিয়ে আসা যায়, সেজন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কাজ করে যাচ্ছে। ডক্টর জিল্লুর রহমান, আসলে আমাদের সচেতনতা কোন পর্যায়ে এখন নিয়ে যেতে হবে, আপনি যদি সেটা একটু ছোট করে বলেন। সচেতনতা যেই লোকটা একেবারে প্রান্তিক,
যার মোবাইল ফোনও নাই, তারপর যায় নিলেই আপনি দেখবেন যে দুর্যোগে ক্ষয়ক্ষতি অনেক কমে যাবে। কিন্তু এখন আমরা যেটা করি, এটা রেডিও টিভিতে প্রচার করি, রেডিও টিভি এখন আর কেউ দেখে না, এখন শুধু এই মোবাইল, ফেসবুক। তাহলে সরকারকে তো ফেসবুকেও করতে হবে, বুস্ট করতে হবে এই জিনিসগুলো। এটা কি করেছে? তো যখন যেটা চলবে আমার ওইটাতে অ্যাটেনশন দিতে হবে। এখন এইটা হলো এই যে সবার হাতে হাতে, আপনি দেখেন সব প্রান্তিক লোকের হাতেই কিন্তু এখন সতর্ক Facebook বার্তাও আপনার ফেসবুকে আছে, কিন্তু এটা তো page আসে আছে। না, এটা ওইভাবে না, boost সে BMD হয় না ওয়েদার তো। অ্যাপ আছে, আপনার ব্যবহার কিন্তু করতে পারেন। বুস্ট আপে আসে না, এবং ওইটা ওইভাবে জনগণের করে ওইভাবে দোরগোড়ায় পৌঁছানো অল্প যেটা করে প্রান্তিক পর্যায়ে। অল্প অল্প একটা খরচে। শর্ট দিতে হবে। আপনি short যদি message। বলেন আগামী 24 ঘন্টায় বৃষ্টি হতেও পারে, এটা কেউ বিশ্বাস করবে না। ফোরকাস্টিং এর ভাষা আসলে এরকমই, এটাই। কারণ এখন আমরা এখন public এটা কালার বিশ্বাস কোডের করে না। স্যার এটা নিয়ে অনেকে বিদ্রুপ করে। ফোরকাস্ট মানে এই স্থানীয় 24 পর্যায়ে ঘন্টায় যাদের আমার দায়িত্ব এদিকে থাকে হালকা তাদের হালকা অনেক থেকে বেশি মাঝারি। সচেতনভাবে সেটা ছড়িয়ে দিতে হবে। এই বিদ্রুপটা করি আমরা। আমরা কিন্তু এখন কালার কোডেড ফোরকাস্ট এবং কমন অ্যালার্ট প্রোটোকল জারি করেছি সকল স্টেক হোল্ডারের জন্য। ভাই, সুতরাং যেটা বলছেন ভাই, এটা- ভেরি ফাইন, বাট এটাকে আপনার এই জিনিসটা তো অ্যাকশনেবল করতে হবে আর কি। সরকারকে রেকগনাইজ করতে হবে হ্যাঁ, যে এটাকে আমার recognize 18 করতে কোটি হবে। গ্রাহক আছে, তার হ্যাঁ। মানে আমি 90% মেসেজ গ্রাহকের কাছে দিলেও হবে না। মেসেজটা পৌঁছাতে পারবো। এই যে আমি যে মোবাইলে মেসেজ দিই তাও হবে না, ফেসবুকে বা এই যে সোশ্যাল মিডিয়া যে হ্যাঁ, যেখান এগুলাতে থেকে দিতে সবথেকে হবে, বেশি বিভিন্ন reach করা গ্রুপে যায়। দিতে হবে। হ্যাঁ, দিলেই তাইলে তারা হবে। আরেকটা হলো এখানে সচেতনতার ক্যাম্পেইন করতে হবে, এক্স্যাক্টলি। মানে গ্রামে গ্রামে কমিউনিটিতে ক্যাম্পেইন করতে হবে। শুধু এই মেসেজ দিলে হবে না, বলতে হবে যে ভাই এটা ক্ষতি হবেই তোমার, তুমি একটু শোনো না, এটা শুনে দেখো তোমার লাভ হয় না ক্ষতি সেই হয়। কথাটি বলছিলাম, আমি যে জমিতে ঘর করলাম আমি হ্যাঁ। কিভাবে জানবো যে এটাতে এই আসলে কি ক্ষতি জিনিসগুলা হচ্ছে এখন প্রকৃতির? ব্যাপক ক্যাম্পেইন আমাদের যেহেতু ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি একেবারে ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আছে, এদের মাধ্যমে এখন দেখেন এই যে কমিটি আমরা করেছি সবই সরকারি লোকজন, এখানে কোনো সাধারণ পাবলিক জনগণ নাই। না না, সেই কমিটি কোনো এই ফ্রুটফুল হবে? নতুন করে কমিউনিটি এনগেজমেন্টকে প্রাধান্য দেওয়া কয়টা হয়েছে আর দিচ্ছেন, কি, কয়টা স্যার। কমিটিতে কয়জন মেম্বার দিচ্ছেন? দেখুন এখন ডিজাস্টার একজন না দুইজন, শিক্ষক না কি বলছে একজন, আরে ওইখান থেকে বেশিরভাগ শুরু নিতে হোক হবে। তো স্যার, শুরু একজন হোক। মেম্বারকে কি মানে দেশে একজন সাধারণ ইউনিয়ন কাউন্সিলর ইয়াকে মানে? দায়িত্বশীল জায়গায় যারা আছে তারা তাদের এখানে দায়িত্ব কিভাবে কমিটি পালন যারা, করছে সেটা একটা এখানে বিষয়। জনগণের আমরা leader বাজেট আছে। নিয়ে কথাই বলতে পারলাম না, কমিটি যে দুর্যোগের লিডারকে বাজেটটা আজকে আসলে এই যে কতটুকু আছে, নোয়াখালীর কতটুকু বন্যা, সেটি কার্যকর সেটিও আমরা নোয়াখালীর কথা বলতে বন্যাটা পারলাম না। কেনই হলো, ছাত্ররা নামছে নোয়াখালী বন্যা, সে সময় ব্যাপকভাবে দেশের নামছে। পরিস্থিতিটা অন্যরকম ছিল, ওইখানে সেদিকে মানুষ কোনো অনেক বেশি সচেতন ছিল। ডিডিএম এর কোনো লোকই ঠিকমতো কাজ করে নাই। অসংখ্য আর এখানে ধন্যবাদ, আমাদের সময় একেবারে জনগণ শেষ। নামে নাই, সরকারি লোকজন কয়জন লোক, একজন আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট বাদ ব্যক্ত করি যে এটা ত্বরান্বিত হোক, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার, একজন দুর্যোগের লোক বোঝা কানেক্টিভিটি যায়। জোরদার হোক, আশা করি একই আমরা। ভুলের এই জন্য- পুনরাবৃত্তি না হোক, আমরা আসলে আমাদের অঞ্চলগুলো প্রাণহানি চাই না না হোক, বারবার প্লাবিত হোক, প্রাণহানি একেবারে শূন্যের কোঠায় নেমে আসুক, মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ কমে যাক, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আয়োজন এখানে শেষ করছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।